মুসা, বরগুনায় এরই মধ্যে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হতে শুরু করেছেন এ পর্যন্ত আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে এখনকার কি চিত্র দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি বরগুনার বিষখেলী এলাকায়। আপনি জানেন যে বরগুনায় 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। তারপর থেকে কিন্তু বরগুনায় উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমি এখন বরগুনা ফেরিঘাট এলাকায় রয়েছে। ফেরিঘাট এলাকার যে গ্যাংওয়ে এবং পন্টুল কিন্তু তলিয়ে গিয়েছে। বরগুনার সাথে অন্য সব যে উপজেলার সাথে যোগাযোগ সেটি কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং 10 নম্বর সতর্ক সংকেতের মধ্যেও কিন্তু খেয়া পারাপার হচ্ছে বিপজ্জনকভাবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বারবার বন্ধ করার পরও কিন্তু মানুষ ঝুঁকি নিয়েই কিন্তু খেয়া পারাপার করছেন এবং বরগুনার যে 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে সেই সব সাইক্লোন শেল্টারে কিন্তু মানুষ এখনো যাচ্ছে না এবং ঘূর্ণিঝড় সিপিপির লোকজন এবং উৎসর্গের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কিন্তু তারা বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন এবং তারা মানুষদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু সব মানুষদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উপকূলের বেড়িবাঁধের বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু এখন অনেকটাই নিমজ্জিত হয়ে গিয়েছে এবং বেড়িবাঁধের মধ্যে যে ঘরবাড়ি রয়েছে সেগুলো এখনো কিন্তু পানি প্রবেশ না করলেও কিন্তু বেড়িবাঁধের বাইরে যেসব বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু এখনো অনেকটাই অনিরাপদ রয়েছে এবং তাদের কিন্তু সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু যাওয়ার চেষ্টা কিন্তু করছেন না এবং বরগুনায় ইতোমধ্যে প্রায় 49টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের আঘাত হলে এবং ক্ষতি সাধন হলে মানুষের মধ্যে সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তারা সেই চিকিৎসা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া কিন্তু বরগুনায় 3টি মুজিব কিল্লা রয়েছে, যেগুলো মুজিব কিল্লা কিন্তু বড় করে বানানো হয়েছে যাতে করে বেশি সংখ্যক মানুষ কিন্তু তারা তাদের আশ্রয় গ্রহণ করতে পারে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি বরগুনার যে এই যে ফেরিঘাটের যে আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং দোকানের মধ্যে পানি প্রবেশ করেছে। যে পল্টন রয়েছে সেই পল্টনও কিন্তু একদম পানির মধ্যে নিমজ্জিত রয়েছে এবং বরগুনার সাথে যে পাথরঘাটার যে যোগাযোগ ব্যবস্থা সেটিকে একদম থেমে গিয়েছে এবং সকাল থেকে কিন্তু এই পাথরঘাটা যাওয়ার জন্য যে মানুষ কিন্তু এই ঘাটে এসে অবস্থান করছেন এবং এসে এসে কিন্তু ফিরেও যাচ্ছেন। এদিকে কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগের মধ্যে যাতে মানুষদের নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় সঠিকভাবে সেবা দেওয়া যায় সেজন্য কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা তাৎক্ষণিকভাবে সেবা প্রদানের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং বরগুনার যেসব ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে কিন্তু উপজেলা প্রশাসন মিটিংয়ের আয়োজন করেছেন এবং যে উপজেলার এবং ইউনিয়নের যেসব এলাকা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ সেই সব এলাকায় কিন্তু স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছেন এবং আমরা কয়েকটা জায়গায় খোঁজ নিয়েছি যে বরগুনার যে পানি সেটি কিন্তু 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই কারণে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে এবং দমকা বাতাস বইছে। কিন্তু সকাল থেকে দুপুর নাগাদ কিন্তু সেই বৃষ্টি চলছিল, কিন্তু এখন বৃষ্টি না থাকলেও কিন্তু দমকা বাতাস বইছে এবং বিভিন্ন প্রশাসনের লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মানুষদের কিন্তু নেয়ার চেষ্টা করছেন। আর খাবারের ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, 422 মেট্রিক টন খাদ্যশস্য মজুত করে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে খাদ্যের সংকট দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে খাবারের ব্যবস্থা করা হবে এবং এছাড়া কিন্তু শিশুদের জন্য 10 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং গোখাদ্যের জন্য 10 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং নগদ যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য 17 লাখ টাকা রাখা হয়েছে। এছাড়াও কিন্তু যেহেতু ঘূর্ণিঝড়ের মধ্যে পানি সংকট দেখা যায়, সেই পানি সংকটের সময় কিন্তু পানির যেহেতু বিশুদ্ধকরণ ট্যাবলেট 1 লাখেরও বেশি বিশুদ্ধকরণ ট্যাবলেট রাখা হয়েছে এবং চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই যে সমস্যা তৈরি হলে কিন্তু তারা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং আমরা সর্বোপরি যে বেড়িবাঁধ বরগুনায় প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে 1 কিলোমিটার বেড়িবাঁধ অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। সেই বেড়িবাঁধ ছুটে গেলে সেখানে তাৎক্ষণিকভাবে সেই বেড়িবাঁধ মেরামত করার জন্য 800 জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে যাতে তারা তাৎক্ষণিকভাবে সেই বেড়িবাঁধগুলো মেরামত করতে পারে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুসা। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, এর আগে সংবাদে আপনি জানিয়েছিলেন আমাদেরকে বরিশালের সবশেষ অবস্থা সম্পর্কে। এখন আমরা জানতে চাইছি আপনার কাছে কি অবস্থা।
লিনি, আমি বরিশাল নদীবন্দরে দাঁড়িয়ে আছি। এই নদীবন্দরে কিন্তু সকাল থেকে 3 নম্বর বিপদ সংকেত ছিল, যেটা কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, যেটা আরো বাড়িয়ে 4 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং এই নদীবন্দর থেকে কিন্তু ঢাকা সহ এই বরিশালের আশেপাশে যে জেলাগুলো আছে, বিশেষ করে চাঁদপুর, ভোলা, এই জায়গাগুলোতে কিন্তু লঞ্চ চলাচল করে স্বাভাবিক সময়। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সকাল থেকে কিন্তু এই লঞ্চ চলাচল বন্ধ ছিল। এবং আমরা যেটা দেখেছি আসলে যে এই নদীবন্দর সহ আশেপাশের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে কোস্ট গার্ড সদস্য সহ নৌপুরের যারা আছে তারা কিন্তু সচেতনতায় মাইকিং করছে। তারা মোটামুটি এই এলাকার যারা বাসিন্দা আছে নদী সংলগ্ন, তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বিভিন্ন ভাবে আসলে অনুরোধ করছে, নির্দেশনা দিচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, আমাদের বরিশালের কাছে যে সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, সেখানে 10 নম্বর মহাবিপদ সংকেত চলমান আছে। এবং এই যে ঘূর্ণিঝড়, সেটি সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত আনবে, কিন্তু তার প্রভাবে এখনই কিন্তু বরিশাল জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দমকা হাওয়া, নদীর পানি বেশ বেড়ে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে। আমরা যেটা জানি যে বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ 541টা আশ্রয় কেন্দ্র তারা নির্ধারণ করেছে, সেখানে সূক্ষ্ম খাবার পৌঁছেছে। এবং যারা আসলে জলরাশি পার্শ্ববর্তী মানুষ, নদী, খাল, এইসব জায়গার আশেপাশে থাকে, তাদেরকে কিন্তু বারবার করে বলছে তারা যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে যায়। কিন্তু তারপর আমরা এখন পর্যন্ত 541টি আশ্রয় কেন্দ্রের একটিতেও কিন্তু কোনো মানুষ গিয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা একজন এই নদী তীরবর্তী মানুষের সাথে কথা বলবো যে তাদের আসলে এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে অনীহা কেন, সে ব্যাপারে আমরা একটু জানবো। আপনার বাসা তো নদী তীরবর্তী এলাকায়, তো আপনার এই দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র যাবার ব্যাপারে অনীহা কেন? অনীহা কেন, বন্যা হবে, বন্যা হওয়ার পরে এই যে বাড়াবাড়ি দেখলাম যে কি পরিস্থিতি এই যে না বেশি আবহাওয়া খারাপ, তারপর যে আশ্রয় কেন্দ্রে যাবো যে ঘর খালি দিয়া, তারপর ঘর তন্ন করে চুরি টাকাতে হয়, সেই বয়সে একটু আতঙ্কিত ভিতরে আমরা আছি। লিনি, আমরা আসলে যেমনটা জানছিলাম যে সাধারণ মানুষ যারা আসলে নদী তীরবর্তী, যারা আসলে এই দুর্যোগে যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হবার সম্ভাবনার মধ্যে আছেন, তারা কিন্তু তাদের মাথায় চিন্তা আছে যে তারা আসলে আশ্রয় কেন্দ্রে যাবেন কিনা। কিন্তু সেক্ষেত্রে তারা একটু অপেক্ষা করছেন, তারা এই যে ঝড়ের গতি প্রকৃতি দেখছে, তারা এই নদীর পানির উচ্চতা করতে পারবে সেটা দেখছে। একই সাথে তাদের মাথায় যে চিন্তাটা আছে যে তারা যদি ঘর ফাঁকা করে আসলে আশ্রয় কেন্দ্রে যায়, পরবর্তীতে আসলে পুলিশ, অন্যান্য কেউ ওইগুলোর নিরাপত্তা দিতে পারবে কিনা। তো এই ছিল আমার কাছে এই বরিশাল থেকে যে ঘূর্ণিঝড় যেটা আসছে আর কি, সে ব্যাপারে সর্বশেষ তথ্য। লিনিয়া, শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক। এবারে জানবো ভোলার পরিস্থিতি। যুক্ত হচ্ছেন ছোটন সাহা আমাদের সঙ্গে। ছোটন, ভোলার এখন পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন লিনিয়া, এই মুহূর্তের যে পরিস্থিতি, বলা যায় যে এখন ঝোড়ো বাতাস বইছে এবং একই সাথে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এবং বলা যায় যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটি সেটি শুরু হয়েছে এবং উপকূলে যারা বাসিন্দা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে ভোলা একটি উপকূলীয় দ্বীপ, এখানকার মূল ভূখণ্ডের বাইরে কিন্তু জনগোষ্ঠী রয়েছে যারা বসবাস করছেন এবং সেখানে বেড়িবাঁধ না থাকার কারণে, বিশেষ করে চরপেশনের চর, কুকরিমুকরি, ঢালচর, তারুয়া দ্বীপ এবং ভোলা সদরে যে রামদাসপুর, কাচিয়ার মাঝের চর এবং নিয়ামতপুর, মদনপুর সহ যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপচর রয়েছে, সেখানকার মানুষের আতঙ্ক অনেকটা বেশি। কারণ ওই সমস্ত দ্বীপচরে কিন্তু যেমনটি আমরা জানতে পেরেছি, প্রয়োজনের তুলনায় কিন্তু আশ্রয় কেন্দ্রের সংখ্যা কিছুটা কম রয়েছে। যদিও কিছু কিছু দ্বীপচরে কিন্তু মুজিব বিল্লা রয়েছে, সেখানে গবাদি পশু রাখার জন্য যে ব্যবস্থাটি রাখা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছিল এখন যে অবস্থা, নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা, যে কারণে যে অবস্থা, বিশেষ করে বিকেল 3টা নাগাদ কিন্তু জোয়ারের সময়সীমা। তো সেই ক্ষেত্রে এই অবস্থা চলমান থাকলে সেক্ষেত্রে উপকূলে যে সমস্ত নির্মাঞ্চল রয়েছে, বেড়িবাঁধের বাইরে যে সমস্ত দ্বীপচরগুলো রয়েছে, জনবসতি রয়েছে, সে সমস্ত জনবসতি তলিয়ে যাওয়ার কিন্তু আশঙ্কাও করা হচ্ছে। কেননা বাতাসের গতিবেগ বাড়ছে, নদীর যে পানি বৃদ্ধি সেটিও কিন্তু একই সাথে হচ্ছে, যে কারণে এগুলো প্লাবনের আশঙ্কাও কিন্তু করা হচ্ছে।
তবে জেলা প্রশাসনের থেকে বলা হয়েছে তারা দ্বীপচরের বাইরা যে সমস্ত মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তারা নিরাপদ আশ্রয়ে আনার জন্য বলেছে এবং আশ্রয় কেন্দ্রে আসার জন্য কিন্তু বারবার নির্দেশনা দিয়েছে। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু স্বেচ্ছাসেবীরা রয়েছে, সিপিপি, রেড ক্রিসেন্ট এবং চিলেকোঠা সহ যে সমস্ত রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু প্রচার প্রচারণা করছে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কিন্তু অনুরোধ করছে যে যাতে এই সমস্ত মানুষগুলো যাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। কিন্তু উপকূলের বাসিন্দারা যেমনটি বলছিল, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে তাদের যে সম্পদ হারানোর একটা ভয় রয়েছে এবং এই সম্পদ হারানোর ভয়ে কিন্তু অনেকেই ঘর থেকে বের হচ্ছে না, আবার কেউ কেউ আবার কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। তো জেলা প্রশাসনের সর্বশেষ যে আপডেট সেটি আমাদেরকে জানিয়েছে, তারা বলছিল এখন পর্যন্ত কিন্তু 8 থেকে 10,000-এর মতো মানুষকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে এনেছে। তবে ভোলার উপকূলে অর্থাৎ মূল ভূখণ্ডের বাইরে 2 লাখের অধিক জনগোষ্ঠী রয়েছে, অর্থাৎ সে তুলনায় কিন্তু অল্প সংখ্যক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। তো সেই হিসেবে এই ঝড়টি নিয়ে যদি উপকূল অতিক্রম করে এবং পুরো দমে যদি আঘাত হানে সেই ক্ষেত্রে মানুষজন অনেকটা ঝুঁকির মধ্যে পড়বে এবং একই সাথে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু করছিল। তো জেলা প্রশাসক আরিফুজ্জামান বলছিলেন যে তাদের কাছে উপকূলের বাসিন্দাদের নিরাপদে আনাটা একটি চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখে তারা কিন্তু মানুষজনকে আনার যে প্রক্রিয়া সেটি চালিয়ে যাচ্ছেন। এবং একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে ভোলা যে 7টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু আপনার বেড়িবাঁধ রয়েছে 335 কিলোমিটার এবং এর মধ্যে বেশিরভাগ কিন্তু মাটির তৈরি বেড়িবাঁধ, যে কারণে প্রবল বেগে যদি ঘূর্ণিঝড় আঘাত আনে সেটিও কিন্তু ধসে যাওয়ার আশঙ্কা কিন্তু তারা করছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের যে কর্মকর্তারা রয়েছে তারা এখনও কিন্তু মাঠ পর্যায়ে রয়েছে এবং তারা বিষয়টি মনিটরিং করছে। যদি প্রয়োজন মনে করে যে সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া দরকার সেই ব্যবস্থাটি কিন্তু তারা নিবে। এবং লিনিয়া আরেকটি তথ্য জানাচ্ছি, এখন যেহেতু ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত হচ্ছে এবং এই বাতাসের গতিবেগ কিন্তু বেড়েই চলছে, তো বেড়ে যাওয়ার কারণে মানুষের ভিতরে যে আতঙ্কর এবং উৎকণ্ঠার হারও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং সিপিপির যেই কর্মকর্তা রয়েছেন উপপরিচালক, তিনি বলছিলেন যে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তাদের কার্যক্রম চলমান রয়েছে। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 3টি ধাপের যে প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তাদের চলছে এবং ইতিমধ্যে তারা কিন্তু শুকনো খাবার এবং নগদ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তো এ ছিল লিনিয়া আমার কাছে ঘূর্ণিঝড় রিমাল যে সার্বিক যে পরিস্থিতি, ভোলার বর্তমান যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন।